আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল ও আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালালো প্রতিরোধকামী ফ্রন্ট। এরপর জানাবো গাজায় হত্যা নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা, ইরানের সর্বোচ্চ নেতার নওরোজ বার্তা। আরও জানাবো পাকিস্তানের গোয়াদার বন্দরে বন্দুকধারীদের গুলি, 2 হামলাকারী নিহত। এরপর জানাবো গাজা ইসরায়েলি হামলার পর মার্কিন মুসলিমদের নজরদারিতে রেখেছে এফবিআই। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের সচির বাড়ি নিলামে তোলা হলেও মেলেনি সাড়া। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েল ও আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালালো প্রতিরোধকামী ফ্রন্ট। ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ ফ্রন্ট দখলদারি ইহুদিবাদী ইসরায়েল ও তার সমর্থকদের ওপর সফল হামলা চালিয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে। এছাড়া হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীও দখলকৃত বন্দর ইলাতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মাড নামের একটি মার্কিন জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা পরপর 5টি অভিযানে রকেট ও মর্টার দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শত্রু ঘাঁটি ধ্বংস করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য প্রতিরোধকামী দলগুলো ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে এসব অপরাধযোগ্যের কড়াই গণ্ডায় মূল্য আদায় করবে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় 31,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং 72,000-এর বেশি আহত হয়েছে। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং 1948 সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল। গাজায় হত্যা নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা, ইরানের সর্বোচ্চ নেতা রওজের বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ফার্সি নববর্ষ 1403 উপলক্ষে ইরানি জাতি, বিশেষ করে দেশের জন্য আত্ম উৎসর্গকারী ও ত্যাগ স্বীকারকারী পরিবারগুলো এবং অন্য যেসব জাতি নওরোজ পালন করেন তাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন বছরকে জনগণের অংশগ্রহণে উৎপাদন বৃদ্ধির বছর হিসেবে নামকরণ করেছেন। আজ ইরানের ফার্সি 1403 সনের প্রথম দিন। এবারের নওরোজ পবিত্র রমজান মাসে পড়েছে। এ বিষয়টি উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতি প্রাকৃতিক ও আধ্যাত্মিক এই উভয় বসন্ত থেকেই কল্যাণ লাভ করতে সক্ষম হবে আশা করছি। তিনি আরো বলেন, অন্যান্য বছরের মতো বিদায়ী ফার্সি বছরও মিষ্টতা ও তিক্ততা এই দুয়ের মিশেল ছিল। দেশের ভেতরে বিজ্ঞান, প্রযুক্তি ও মৌলিক উৎপাদনের ক্ষেত্রে সর্বত্র যে উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে তা ছিল মিষ্টতা ও সুসংবাদ। অন্যদিকে মানুষের অর্থনৈতিক ও জীবিকার সমস্যা ছিল তিক্ততার অংশ। এছাড়া আল কুদস দিবস এবং ইরানের ইসলামী বিপ্লব দিবস অর্থাৎ 22 বাহমানের সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি, নিরাপদে এই বিশাল আয়োজনগুলোর সমাপ্তি, বছরের শেষের দিকে নিরাপদে ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন এবং তাতে জনগণের অংশগ্রহণ ছিল গত বছরের মিষ্টতা ও সুসংবাদ। তবে শহীদ সুলাইমানির শাহাদাত বার্ষিকীতে কেরামানে সংঘটিত তিক্ত ঘটনা, বছরের শেষের দিকে বেলুচিস্তানের বন্যা, সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে নানা তৎপরতা ছিল তিক্ত ঘটনাগুলোর অন্যতম। তবে সবচেয়ে তিক্ত বিষয় হলো গাজা পরিস্থিতি, যা আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু। গাজায় যা ঘটছে তার চেয়ে বড় তিক্ত ঘটনা গত বছর আর ঘটেনি। গাজা পরিস্থিতি ছিল আমাদের জন্য, এমনকি বিশ্বের জন্য সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি ও রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে সরকারের তৎপরতা ছিল ইতিবাচক ঘটনা। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিদায় ফার্সি 1402 সালে আমাদের স্লোগান ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বৃদ্ধি। এই স্লোগান বাস্তবায়নে অনেক ভালো কাজ সম্পন্ন হয়েছে। স্লোগানের দুটি অংশ নিয়েই অনেক কাজ হয়েছে, অনেক
অগ্রগতি হয়েছে, তবে তা সর্বোত্তম পর্যায়ে ছিল না। তিনি বলেন, যে বছরটি আমাদের সামনে রয়েছে, অর্থাৎ যে বছরটিতে আমরা এরই মধ্যে প্রবেশ করেছি, তাতে আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এবছরও আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে অর্থনীতি। দেশের দুর্বল পয়েন্ট এখানেই। এ কারণেই গত কয়েক বছর ধরেই আমরা উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করছি। উৎপাদনের ক্ষেত্রে বড় অগ্রগতি চাইলে অর্থনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। উৎপাদনের ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার পথ খুব ভালো হতে দিতে হবে। তাদের অংশগ্রহণ উপস্থিতির পথে বাধাগুলো অপসারণ করতে হবে। হযরত ইমাম মাহদী এর প্রতি বিনম্র সালাম জানিয়ে এই মহান ইমামের পুনরাবির্ভাব ত্বরান্বিত করতে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, ইমাম মাহদী এর আগমন মানে গোটা মানবজাতির জন্যই মুক্তি। পাকিস্তানের গোয়াদর বন্দরে বন্দুকধারীদের গুলি, 2 হামলাকারী নিহত। পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 2 হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে টিভি চ্যানেলটি। গোয়াদরের ডেপুটি কমিশনার এবং পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গোয়াদর আরব সাগরের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট, যা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। গভীর জলের বন্দরটি বহু বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি মূল চাবিকাঠি, যা সড়ক ও শক্তি প্রকল্পকেও অন্তর্ভুক্ত এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে, যার মধ্যে গোয়াদরের উন্নয়নও রয়েছে। এই অঞ্চলে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। গাজায় ইসরায়েলি হামলার পর মার্কিন মুসলিমদের নজরদারিতে রেখেছে এফবিআই। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই গাজায় ইসরায়েলি হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের কঠোরভাবে যাচাই বাছাই করছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক স্বাধীনতা সংস্থার পক্ষে কাজ করা এক আইনজীবী এমন মন্তব্য করেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস লস অ্যাঞ্জেলস অফিসের নাগরিক অধিকার ব্যবস্থাপনা অ্যাটর্নি দিনা চেহাতা আনাদুলু এজেন্সিকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদেরকে বহু বছর ধরে এফবিআই নজরদারি করছে, কিন্তু 7 অক্টোবর গাজা ইসরায়েলি হামলার পর ওই অভিযান বেড়েছে। তিনি আরো বলেন, সিএআইআর এর লস অ্যাঞ্জেলসে অফিস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফিলিস্তিন, আরব এবং মুসলিম সম্প্রদায়ের সদস্যদের থেকে এমন অসংখ্য অভিযোগ পেয়েছে। চেহাতা বলেন, ইসরায়েল যুদ্ধের পর আমরা সম্প্রতি অভিযোগ পেয়েছি যে এফবিআই এজেন্টরা আমাদের সম্প্রদায়ের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ করেছে, কারো সাথে ফোনে, আবার কারো সাথে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা এটিকে আমাদের সম্প্রদায়ের প্রতি এফবিআই নজরদারি ও জিজ্ঞাসাবাদ বলে মনে করি। তিনি আরো বলেন, এমন অভিযোগ রয়েছে যে ফেডারেল এবং স্থানীয় আইন প্রয়োগকারীরা মুসলিমদের জিজ্ঞাসা করেছে যে তারা হামাসকে সমর্থন করে কিনা, তারা যুদ্ধের অঞ্চলে সহিংসতার ব্যবহারকে সমর্থন করে কিনা এবং ইসরায়েল ও হামাসকে সম্পর্কে তাদের মতামত কি। মার্কিন এই মুসলিম নেতা বলেছেন যে আমরা বিশ্বাস করি যে আমাদের সম্প্রদায়ের অনেক লোককে এফবিআই পর্যবেক্ষণ করছে, তাদের উপর নজরদারিও করা হয়েছে। আমরা এটাও জানি যে এফবিআই এমন অনেক লোককে ট্র্যাক করেছে যারা সরাসরি আমাদের কাছে রিপোর্ট করেনি। তাই আমরা যে পরিমাণ অভিযোগ পেয়েছি, নজরদারির সংখ্যা ততটুকুই নয়। এফবিআই এজেন্টরা আসলে যত লোককে ট্র্যাক করেছিল তা আরও কত লোককে তদন্ত করা হয়েছিল তারই অনুমান প্রদান করে। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারের সূচির বাড়ি নিলামে তোলা হলেও মেলেনি সাড়া। মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচি বছরের পর বছর ধরে গৃহবন্দী থাকা লেক সাইড প্রাসাদটি বুধবার সর্বনিম্ন $15 কোটি মূল্যে ধরে নিলামে তোলা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বুধবার কর্মকর্তারা একথা জানান। নোবেল বিজয় এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে বিরোধের পর দোতলা বাড়ি সহ 1.9 একর জমি বিক্রির জন্য এই নিলাম ডাকা হয়েছিল। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সূচি আটক রয়েছেন। নিলামের আগে ঔপনিবেশিক আমলের ওই বাড়ির বাইরে কিছু সংখ্যক লোকজনকে জড়ো হতে দেখা যায়। এদের বেশিরভাগই সাংবাদিক। বাড়িটি মার্কিন দূতাবাস থেকে অল্প দূরে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত। কর্মকর্তারা তালাবদ্ধ গেট থেকে বেরিয়ে এসে 3 বার একটি ছোট্ট ঘণ্টা বাজিয়ে নিলামের উদ্বোধন ঘোষণা করেন। বাড়িটির গেটের উপরে নিলামে অংশ নেওয়ার একটি কার্যপ্রণালী দেখা যায়। সেখানে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বাড়িটির ন্যূনতম সরকারি বিনিময় মূল্য $15 কোটি বলে জানিয়ে দেওয়া হয়। বাড়িটির প্রবেশ পথের একেবারে উপরে সূচির বাবা স্বাধীনতার নায়ক অং সানের একটি প্রতিকৃতি রয়েছে। নিলামকারী নিলামের জন্য ডাক দিলেও কারো কোনো সাড়া পাওয়া যায়নি। নিলাম বন্ধ করার জন্য আবার ঘণ্টা বাজিয়ে তিনি ঘোষণা করলেন নিলামে অংশ নেওয়ার মতো কেউ নেই। সাদা পোশাকে নিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠান কভার করতে আসা সাংবাদিকদের ছবি তোলেন। 1928 সালে তৎকালীন জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলাকালে সূচির খ্যাতি ছড়িয়ে পড়ার পর সামরিক বাহিনীর এই বাড়ির 4 দেয়ালের মধ্যে তাকে প্রায় 15 বছর বন্দী করে রাখে।